যেহেতু হাসনাত এখানে আন্দোলন করছে, যেহেতু হাসনাত জুলাইয়ের বাবা, যেহেতু জুলাইয়ের বাবা সেহেতু তার আসনে ডক্টর ইউনূস মুন্সি সাহেবকে নির্বাচন করতে দেবে না। তিনি চান যে হাসনাত বিনা ভোটে পাশ হয়ে আসুক এবং হাসনাত মন্ত্রী হোক এবং হাসনাত সংসদে যাক। এখন জুলাই গণ অভ্যুত্থানের কোনো সন্তান সংসদে যেতেই পারে, জুলাই গণ অভ্যুত্থানের সন্তান যেতেই পারে, সন্তান যে না, অথবা জুলাই গণ অভ্যুত্থানের সন্তান না কে, যেই মানুষটা, যে এক একজন যে রাজনীতিবিদগুলো রয়েছে, ধরেই যদি আমরা বলি, একবারে নাম ধরে, বিএনপির যে সকল কারা নির্যাতিত, অথবা এখানে কায়কোবাদ ভাইয়ের কথা যদি বলি, কুমিল্লারই কায়কোবাদ ভাই, ঠিক আছে। তো বেসিক্যালি এদের নির্বাচনে জেতার হিম্মত নাই। হ্যাঁ, এমনিতেই গলা মোটা করে স্লোগান দিতে পারে, কিন্তু এলাকার নির্বাচনী বিষয়ে এত জনপ্রিয়তা ভয় পাচ্ছে কেন হাসনাত? ভয় পাচ্ছে কেন মুন্সি সাহেবকে? আমার প্রশ্ন, ভয় পাচ্ছে কেন? ওনার দ্বৈত নাগরিক, ওনার ঋণ খেলাপি ভাই। এখন যে সকল আওয়ামী লীগ নেতারা, একটু আগে বলছিলাম 353 জন বাংলাদেশ ছেড়ে চলে গেছে, ওরা ব্যাংক থেকে ঋণ নিছে না? ওরা ব্যবসা করতে পারতেছে? ব্যবসা বন্ধ হয়ে গেছে না? তাহলে ওরা এই ঋণটা শোধ করবে কীভাবে? জীবনও শোধ করতে পারবে? বা জীবনও শোধ করবে না। কিন্তু বাংলাদেশে একদম রাজনৈতিক প্রেক্ষাপটে কিন্তু বাংলাদেশে তারা আবার একসময় ফিরে আসলে কি করবে? বলবে যে ব্যাংককে বলে আমি ঋণটা কিছুটা শোধ করতেছি, আমাকে রিশিডিউল করার সুযোগ দেন। তো এই একইভাবে এই গণ অভ্যুত্থানের পরে যে সকল বিএনপি নেতারা বিদেশে ছিলেন অথবা নির্যাতিত ছিলেন, নিপীড়িত ছিলেন, কেউ তো ব্যবসা বাণিজ্য করতে পারেনি। তারা তো জামাতের মতো গুপ্ত না যে আওয়ামী লীগের সাথে মিশে গিয়ে ব্যবসা বাণিজ্য করবে, আওয়ামী লীগ ভান ধরবে, জয় বাংলা স্লোগান দেবে, আবার এইদিকে জামাতও করবে। এইরকম তো গুপ্ত না, লড়াইটা তো সত্যি মন প্রাণ দিয়েই করছে। সেই সকল মানুষ যারা ব্যবসা বাণিজ্য করতে পারেন, নিপীড়নের শিকার হয়েছে, সেই 2004-05 সালে লোন নিয়ে ব্যবসা করেছে, তারপরে তো ব্যবসা করার সুযোগ পায়নি, ব্যবসা ধ্বংস হয়ে গেছে, ব্যবসা দখল হয়ে গেছে, সেই লোনটা এই গণ অভ্যুত্থানের পরে তারা নতুন করে ব্যবসা বাণিজ্য শুরু করছে, তারা সেই লোনগুলো রিশিডিউল করছে। কিন্তু হাসনাতরা বলতেছে রিশিডিউল করা লাগবে না। এখন ওরা তো মব সৃষ্টি করে যেভাবে 100 কোটি টাকা, 200 কোটি টাকা, 1000 কোটি টাকা ইনকাম করছে, এখন বিএনপি নেতারা তো ওই 100 কোটি 200 কোটি টাকা থাবা দেয় নাই যে তাদের এই টাকা দিয়ে তারা ঋণ শোধ করবে, কিন্তু ঠেকাই দিতে হবে। তো এগুলো শয়তানি এবং মাস্তানি চলতেছে নির্বাচনকে বানচাল করার জন্য। জুলাই গণ অভ্যুত্থানের আগে যারা দীর্ঘদিন নিপীড়িত হয়েছিল তাদেরকে নির্বাচন থেকে বাদ রাখা, নির্বাচন থেকে বের করে রেখে একটা বাই চান্সে সুযোগ নেওয়া। বেডা এত হ্যাডাম, নির্বাচনে প্রতিযোগিতা করো, তুমি আগেই নির্বাচনে নামার আগেই একজন প্রার্থীকে অবৈধ করার জন্য তুমি উঠে পড়ে লাগছো, প্রতিযোগিতা করো। সে যদি ঋণ খেলাপি হয়, সে তো দেশে ছিল না, অথবা দেশে ছিল, সে তো ব্যবসা বাণিজ্য করতে পারে না, সে তো জামাতের মতো গুপ্ত না। এটিএম আজহারের মতো রাজাকাররা যদি আপনার হলো দণ্ডপ্রাপ্ত আসামি হয়ে এখন আইসা যদি আপনার হলো তারা নির্বাচন করতে পারে, তাহলে বিএনপির একটা কারাবন্দি অথবা একটা নিপীড়িত একটা ব্যবসা বাণিজ্য ধ্বংস হয়ে গেছে, সে কিছুটা ঋণ শোধ করে ঋণ রিশিডিউল করতে পারবে না। ঋণ রিশিডিউল করা একটা খুব সাধারণ প্রক্রিয়া, কোনো ঋণ রিশিডিউল হবে না। ধরেন একটা মানুষ ঋণ খেলাপি, তো নিয়ম কি? সরকার কি চায়? সরকার চায় সে ঋণটা পরিশোধ করুক। ঋণ পরিশোধ করার নিয়ম কি? ঋণ কি একসঙ্গে সব টাকা দিয়ে তার কাছ থেকে নিয়ে নেয়? ঋণ খেলাপি হলে তাকে ঋণ খেলাপি ঘোষণা করে, তারপরে তাকে আহ্বান জানায় যে তুমি ঋণ শোধ করো, ঋণ খেলাপি থেকে বের হও। এরপরে সে নির্দিষ্ট একটা অঙ্ক টাকা দেয়। ধরেন 100 কোটি টাকার ঋণ, সে 2 কোটি টাকা 1 কোটি টাকা ঋণ দিল, তারপরে বলতেছে আমি প্রতি মাসে 20 লাখ টাকা করে, প্রতি মাসে 50 লাখ টাকা করে দিয়ে এই ঋণটা শোধ করবো। এটাই তো ঋণের জন্য বৈধ একটা উপায় নাকি, বৈধ প্রক্রিয়া নাকি? এটা অন্যান্য মানে সারা সব সময়ের জন্য একই তো, কিন্তু না, ওখানে নির্বাচন করতে দেওয়া যাবে না। তার ফ্রি ফিল্ড দরকার। এত ভালো খেলোয়াড় কিন্তু গোলকিপার থাকতে দেবে না, বলতেছে সে নিজেই গোল করবে। এই হলো এদের অবস্থা। যেহেতু এরা জুলাই করছে, সেহেতু এদের জন্য মব সৃষ্টি করা জায়েজ, এদের জন্য টাকা পয়সা ইনকাম করা জায়েজ। ও 100 কোটি টাকা 1000 কোটি টাকা চুরি করতে পারবে, ওর জন্য জায়েজ, কারণ ও জুলাই করছে। জুলাই করলে সব বৈধ। জুলাই করলে ওরা মব বাহিনী পালবে, জেলা পরিষদ দখল করবে, উপজেলা পরিষদ দখল করবে, তারপরে সচিবালয় দখল করবে,
অবশ্য এখন কমছে একটু, এখন একটু তেল শুকাচ্ছে, আরও শুকাবে, একটু অপেক্ষা করো ভাইয়ারা, আরও শুকাবে। এবং দলে 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 এগুলো পদত্যাগ করে কেউ শিবিরে চলে যাচ্ছে বৈষম্য বিরোধী থেকে, কেউ বিএনপিতে চলে যাচ্ছে। এখানে একটা অন্যরকম একটা সিচুয়েশন। এবং এরা 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 কোনো একটা জোটে না যাওয়া ছাড়া এদের নির্বাচন করার মিনিমাম হ্যাডাম নাই, মিনিমাম যোগ্যতা নাই। কেন্দ্রে কেন্দ্রে একটা এলাকায় একটা নির্বাচনী আসনে যদি 200টা কেন্দ্র থাকে, যদি 3 জন করে লোক থাকে, তাহলে 600 জন লাগবে কেন্দ্রতে এজেন্ট দিতে, ঠিক আছে। এবং যদি কেন্দ্র প্রতি যদি তারা ভোটিং স্লিপ বিভিন্ন কিছু দেয়, 10 জন করে হয়, তাহলে 200টা কেন্দ্রে যদি 10 জন করে হয়, 2000 লোক লাগবে ওদের, 2000 লোক। ওদের আছে কোনো আসনে 2000 লোক, কর্মী আছে 2000 লোক, ভোট পাহারা দেবে নাই। তাহলে ওদের মিনিমাম, এবং শুধুমাত্র এই যোগ্যতা না থাকার কারণেই এরা জামাতে গিয়েছে। এখন ধানাই পানাই করতেছে, নির্বাচনটা কোনোভাবে পিছানো যায়। আসিফ বলে ফেলছে, মুখ ফসকেছে শেষ, সে আবার মুখের মধ্যে রাখতে পারে না, সব বলে ফেলে, ঠিক আছে। যাই হোক, ভালো থাকবেন। এই ষড়যন্ত্র রুখে দিতে হবে, রুখে দিতে হবে। এই উপদেষ্টারা বিদেশ থেকে এসে এখানে উপদেষ্টা হতে পারবে, মন্ত্রী পর্যায়ে, কিন্তু সেই রাজনীতিবিদ যে কারাবন্দী ছিল, যে দেশান্তরিত ছিল, যে নির্যাতনের শিকার হচ্ছিল, যার পরিবার নির্যাতনের শিকার, সে সে এসে তার দ্বৈত নাগরিকত্ব ত্যাগ করে নির্বাচন করতে পারবে না। কিন্তু ওরা দ্বৈত নাগরিকত্ব ত্যাগ না করেই উপদেষ্টা হতে পারবে। আবার ওরা উপদেষ্টা পদ থেকে আইসা নির্বাচন করতে পারবে। কিন্তু বাংলাদেশের ইতিহাসে কোনো উপদেষ্টা কখনো নির্বাচন করতে পারেনি, কিন্তু ওরা জুলাই করছে সেহেতু ওরা করতে পারবে। আবার ভাগ আছে, বাচ্চা জুলাইরা করতে পারবে, বুড়া জুলাইরা করতে পারবে না। তো এই হলো মেধা না কোটা, কোটা না মেধা স্লোগান, ঠিক আছে। সর্বোচ্চ কোটা না মেধা, এদিকে কোটা না মেধা স্লোগান দেবে, কিন্তু সার্জিস আর শ্বশুরে জজ বানাবে। কোটা না মেধা স্লোগান চলতেছে, কোটা না মেধা, ঠিক আছে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।